মাইক্রোবিট। প্রতিদিনকার মতো আজ আমি চলে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিত। এই নবগণিতের বই থেকে আমরা মূলত এই বিশেষ পর্বটিতে প্রশ্নমালা 31 থেকে 1 থেকে 15টি অঙ্কের সমাধান করছি। এই পর্বে মূলত আমরা যে সমস্ত ঐকিক নিয়মের অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলির সমাধান করে দিয়েছি। আগামী দিনে আমরা বাকি অঙ্কগুলোর সমাধান করে দেব। আমরা যে 3টি পর্ব এখন পর্যন্ত করেছি সেই 3টি পর্বকে একত্রে আমরা এই পর্বে তুলে ধরছি। মূলত এই 15টি অঙ্কে আমরা দেখিয়েছি কিভাবে একক বা এক সেই তার মান নির্ণয় করে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে এক অর্থাৎ একক বা ঐকিক এর দ্বারা কিভাবে আমরা তার সমাধান করতে পারি। সেখানে আমরা দেখিয়েছি যে যেগুলির মান দেওয়া রয়েছে অর্থাৎ 2 বা তার বেশি যখন কোনো বিষয় নিয়ে আমাদের তুলনা করতে বলা হচ্ছে সেই জায়গায় আমরা দেখব যার মান বার করতে হবে অর্থাৎ যার উত্তর 4 তাকে আমরা ডান দিকে রেখেছি এবং ঠিক একই রকম ভাবে আমরা ঐকিক নিয়ম যখন করছি লিখে লিখে তখনও রেখেছি, আবার যখন আমরা তাদের সমাধান করার পূর্বে আমরা স্টেজ করে নিয়েছি সেইভাবে আমরা সমাধান করছি। অর্থাৎ একের মান বা এক সমান কত এই উত্তর যখনই আমরা পেয়ে গেছি সেখানে সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক দুটি সম্পর্ককে তুলনা করে আমরা এই ঐকিক নিয়মের অঙ্কগুলি তুলে ধরেছি। তো সেই কারণে আশা করবো এই 15টি অঙ্কই সকলের কাছে অত্যন্ত সহজ সাধ্য হবে এবং সেই সঙ্গে ঐকিক নিয়মের বিষয়টিও সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আর অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর তার সঙ্গে অবশ্যই যারা নতুন তাদের কাছে আমাদের বিশেষ আবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল চ্যানেল একমাত্র চ্যানেল যেখানে প্রতিটি অঙ্ককে প্রত্যেকটি প্রশ্নমালা প্রতিটি অঙ্ককে ধরে ধরে সমাধান করে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে তোমাদের অভিমত নিয়ে আগামী দিনে আমরা অন্যান্য যে উচ্চতর ক্লাসের বইগুলি রয়েছে কেশবচন্দ্র নাগের আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ক্লাসের মাধ্যমে বা এই দিনের চ্যানেলের মাধ্যমে তুলে দেবো। সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা শুরু করছি আজকে 137 পাতা যে 1 থেকে 15টি অঙ্ক রয়েছে তাদের সমাধান এবং সেই সঙ্গে তোমাদের বোঝার মতো করে বুঝিয়ে দেবো এবং তোমরা যদি ঘরে 1 থেকে 2 বার অনুশীলন করো তাহলে অঙ্কটা সম্পর্কে একদম স্বচ্ছ বা পরিষ্কার ধারণা হয়ে যাবে। তো চলো আমরা শুরু করবো প্রশ্নমালা 31 অর্থাৎ পর্ব 1, 2, 3 তিনটি পর্বকে একত্রে আমরা এই পর্বে তুলে ধরব। পাতা 137 থেকে গত পর্বগুলিতে আমরা এখনো পর্যন্ত প্রশ্নমালা 30 পর্যন্ত সমাধান করে দিয়েছি। আজ আমরা শুরু করছি প্রশ্নমালা 31 অর্থাৎ ঐকিক নিয়মের অঙ্ক। ঐকিক অর্থাৎ এক বা এক সংখ্যা থেকে আমাদের একের মান সেটা পরিমাণ হতে পারে সংখ্যা হতে পারে আমরা বার করে কিভাবে ঐকিক নিয়মের অঙ্কগুলির সমাধান করব তারই এই প্রথম পর্ব। এই পর্বে আমরা মূলত তুলে ধরতে চলেছি প্রথম যে 5টি অঙ্ক রয়েছে সেই 5টি অঙ্কের সমাধান আমরা এই পর্বে তুলে ধরব। তো দেখো প্রথমে কি রয়েছে, একে থেকে বলেছে 1 বস্তা গমের ওজন 1 কিগ্রা 125 গ্রাম হইলে ওইরূপ 12 বস্তা গমের ওজন কত। তো আমরা দুটো বিষয় এখানে দেখতে পাচ্ছি, এখানে রয়েছে কি না গমের পরিমাণ আর তার বস্তা সংখ্যা। তাহলে একের দাগের অঙ্কে বলা আছে বস্তা আর গমের পরিমাণ 1 বস্তা সমান সমান কত আছে না এখানে বলা আছে 1 কিগ্রা 125 গ্রাম। আমরা 1 কিগ্রা 125 গ্রাম এখন 12 কিগ্রা বা 12 বস্তা সমান কত সেটা বার করতে হবে। তো আমরা কী করবো, এটা ঐকিক নিয়মে লিখলে না এভাবে লিখব যে 1 বস্তা সমান সমান কী হচ্ছে না 1 কিগ্রা 125 গ্রাম। তাহলে 12 বস্তা সমান 12 গুণ, যেহেতু বেশি তাহলে 1 বস্তাতে যদি 1 কিগ্রা হয় তাহলে 12 বস্তায় হবে 12 গুণ, তাহলে 12 গুণ 1 কিগ্রা আর 125 গ্রাম সমান সমান আমরা কি পেতে পারি, সমান আমরা যদি গুণ করি 12 দিয়ে 12 5 60, 12 2 24, 24 আর 6 হবে 30, 30 এ 0 হাতে রইল 3, 12 1 12, 12 আর 3 হবে 15, 15 5 হাতে রইল 1, এবার 12 1 12 আর 1 হবে 13, মানে 13 কিগ্রা আর 500 গ্রাম। তো এইভাবে আমরা মূলত আমাদের এই একের দাগের অঙ্কের সমাধান করব। তাহলে কি করলাম না 1 বস্তা সমান সমান হলো কত 1 কিগ্রা 125 গ্রাম, তাহলে 12 বস্তা সমান কত, তাহলে 12 গুণ 1 বস্তা যা ওজন 12 বস্তা তার 12 গুণ হবে। তো এইরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি এই কেশবচন্দ্র নাগের প্রশ্নমালা 1-এ রয়েছে আমরা তারই
মোট 5টি অঙ্ক এই পর্বে সমাধান করতে চলেছি, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে এই ঐকিক নিয়মের অঙ্কগুলি অতি সহজেই তোমরা একবার ভিডিওটা দেখার পর অনুশীলন করলেই তোমাদের কাছে সহজ হয়ে যায়। সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দাও লাইক কমেন্ট শেয়ার করে, আর তার সঙ্গে অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 2-এর দাগের অঙ্কে। তো এবার 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগেতে কি বলা রয়েছে, এখানে বলা আছে একখানি 12 মিটার কাপড়ের মূল্য 18 টাকা 60 পয়সা হইলে 1 মিটারের মূল্য কত? তাহলে 12 মিটার কাপড়ের মূল্য 18 টাকা 60 পয়সা দেওয়া আছে, হইলে 1 মিটারের মূল্য কত? তার মানে 2-এর দাগের অঙ্কে আমরা লিখবো এখানে কাপড়ের পরিমাণ মিটার, আর এখানে রয়েছে কি না দাম ব্র্যাকেট হলো টাকা, আমরা টাকাই করে দিচ্ছি। কি বলছে এখানে, দুঃখিত একটি ফোন এসে যাওয়ার জন্য সিদ্ধান্ত হলো। তো দেখো এবার কি বলছে না কাপড়ের পরিমাণ মিটারে লিখেছি আর দাম টাকাতে আছে, অর্থাৎ কি বলা ছিল না এখানে বলা ছিল 12 মিটার কাপড়ের মূল্য, 12 মিটার কাপড়ের মূল্য বলা আছে 18 টাকা 60 পয়সা, তাহলে 18 দশমিক আমরা দশমিক দিয়ে দেবো 60 টাকা। এখন চাইছে কি না বলা আছে যে 1 মিটারের মূল্য কত, তাহলে 1 মিটার সমান সমান কত এটা আমাদের বার করতে হবে, অর্থাৎ কমছে কাপড়ের পরিমাণ তাহলে দামটাও আমাদের কমবে। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে লিখব যে 12 মিটার কাপড়ের মূল্য সমান 18.60 টাকা, তাহলে 1 মিটার কাপড়ের মূল্য সমান সমান কী হবে না কমবে, অর্থাৎ ভাগ হবে। তার মানে 18.60কে আমরা কত দিয়ে 12 দিয়ে ভাগ দেবো। এখন 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, কাটাকুটি যদি করি আমরা 12, অর্থাৎ এক্ষেত্রে আমরা 12 দিয়ে সরাসরি কাটছি, তাহলে 12 1 কে 12, একবার গেল 6 থাকে 66, দশমিক বসে যাচ্ছে, তাহলে 12 5 এখানে 66, 12 5 60, 6 থাকে 12 5 60, তার মানে 1.55 টাকা, তার মানে 1 টাকা 55 পয়সা। তাহলে লিখব কি, অতএব চাওয়া হয়েছিল যে 1 মিটার কাপড়ের মূল্য কত, অতএব 1 মিটার কাপড়ের মূল্য সমান সমান 1 টাকা 55 পয়সা, 1 টাকা 55 পয়সা। তো এই হলো আমাদের 2-এর দাগের অঙ্কের সমাধান। তো এবার আমরা চলে যাবো আমাদের 3-এর দাগের অঙ্কে। এবার 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নে কি বলা রয়েছে না একটি লোকের দৈনিক আয় 3 টাকা 25 পয়সা হইলে তাহার 16 দিনের আয় কত? তাহলে একদিনের আয়, এখানে দিন সংখ্যা, 3-এর দাগের প্রশ্ন সমাধান, দিন সংখ্যা আর আয়, এটা টাকা কত আছে না এখানে বলা আছে দৈনিক আয়, মানে একদিনের আয় হলো 3 টাকা 25 পয়সা, মানে 3.25 টাকা। তাহলে বলা আছে 16 দিনের আয় কত, তাহলে 16 দিনের আয়, যেহেতু এখানে দিন বাড়ছে তাই আয় বাড়বে, আমরা লিখবো এভাবে একদিনের আয় সমান সমান 3.25 টাকা। তাহলে 16 দিনের আয় সমান 3.25 গুণ 16, 16 দিয়ে গুণ করলে হবে কত, 16 5 80, 0 হাতে হলো 8, 16 দুগুণে 32, 32 আর 8 হবে 40, 0 হাতে হলো 4, 16 3 48, 48 আর 4 হবে 52। এখন দুটোর পর দশমিক, অর্থাৎ এখানে দশমিক, তাহলে 0 0 কেটে গেল, টাকা মানে 52 টাকা। তাহলে লিখবো কি, অতএব 16 দিনে ওই ব্যক্তির আয় সমান সমান 52 টাকা। তো এই হলো 3-এর দাগের অঙ্কের সমাধান। এমনই আরও গুরুত্বপূর্ণ 2টি অঙ্ক রয়েছে এই পর্বে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদের কাছে এই ঐকিক নিয়মের অঙ্কগুলো অত্যন্ত সহজসাধ্য হয়ে উঠবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কেতে কি বলা রয়েছে, বলা আছে 1 টাকায় যদি 4 কিগ্রা লবণ পাওয়া যায় তবে 108 টাকায় কত লবণ পাওয়া যাবে? তাহলে পরিমাণ, এটা দাম টাকাতে, আর পরিমাণ কিগ্রাতে। এখন বলা আছে কি 1 টাকায় 4 কিগ্রা, 1 টাকায় পাওয়া যায় 4 কিগ্রা, তাহলে পেতে হবে কত টাকায় না এখানে বলা আছে যে 108 টাকায়, 108 টাকায় কত লবণ পাওয়া যাবে? তাহলে 108 টাকায় কত লবণ পাবো, অর্থাৎ এখানে দাম বেড়েছে তাহলে পরিমাণটাও বাড়বে, নুনের পরিমাণ বাড়বে। তাহলে লিখবো কি, 1 টাকায় নুন হয়, নুন এখানে বলা আছে লবণ, আমরা লিখব লবণ,
1 টাকার লবণ কত 4 কিগ্রা, 4 কিগ্রা। তাহলে 108 টাকায় লবণ কত হবে? 1 টাকায় যদি 4 কিগ্রা হয় তাহলে 108 টাকায় 108 গুণ 108 গুণ অর্থাৎ 4 গুণ 108 বেশি হবে। তাহলে গুণ করবো, অর্থাৎ 4 8 32, 4 0 0 3 নেমে গেল, 4 1 4, অর্থাৎ 432 কিগ্রা সমান সমান 4 কুইন্টল 32 কিগ্রা, 4 কুইন্টল 32 কিগ্রা। তো এই হবে আমাদের 4 দাগের অঙ্কের সমাধান। যেহেতু 1 টাকায় পাওয়া যাচ্ছে 4 কিগ্রা, তাহলে 108 টাকাতে 4 1। দেখো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের শেষ অঙ্কে, তথা প্রশ্নমালা 31 পাতা 137-এর। আমরা যে ঐকিক নিয়মের অঙ্কগুলি করছি এখন পর্যন্ত 4টি অঙ্কের সমাধান করে দিয়েছি। এটি আমাদের এই পর্বের শেষ অঙ্ক। আগামী পর্বগুলিতে আমরা বাকি অঙ্কগুলি ধীরে ধীরে সমাধান করে দেবো। তো চলো 5 দাগের অঙ্কে কি বলা আছে? সমান ওজনের 12 বাক্স চায়ের ওজন 1 কুইন্টল 44 কিগ্রা হইলে এরূপ 1 বাক্সের ওজন কত? তাহলে 12 বাক্সের ওজন, 12 বাক্স চায়ের ওজন দেওয়া আছে 1 কুইন্টল 44 কিগ্রা, এরূপ 1 বাক্সের ওজন কত? তো এখানে বাক্স সংখ্যা আর তার সাথে সাথে দেওয়া আছে কি ওজন। ওজন কি না বলা আছে 1 কুইন্টল 44 কিগ্রা। আমরা এটা কুইন্টল না লিখে আমরা পুরোপুরি কিগ্রা করে নিচ্ছি, কিগ্রা। তাহলে বাক্স সংখ্যা কত? 12টি বাক্সের ওজন বলা আছে, 12টি বাক্সের ওজন কত? 1 কুইন্টল 44 কিগ্রা। 1 কুইন্টল সমান 100 কেজি, তাহলে 144 কিগ্রা। এখন একটি বাক্সের ওজন কত আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি করবো না, এখানে লিখবো আমরা যে 12টি বাক্স সমান 144 কিগ্রা। একটি বাক্স সমান সমান হবে কত? 144/12, অর্থাৎ ভাগ হয়ে যাবে 12 দিয়ে, তাই 12 12 44 মানে 12 কিগ্রা। তার মানে 1 বাক্স চায়ের ওজন হবে 12 কিগ্রা। অতএব 1 বাক্স চায়ের ওজন সমান 12 কিগ্রা। তো কি করলাম এক্ষেত্রে? না এক্ষেত্রে 12 বাক্সর ওজন দেওয়া ছিল, মোট ওজন দেওয়া ছিল 144। আমাদের ঐকিক নিয়মের মাধ্যমে আমাদের বার করতে হবে যে 1 বাক্সের ওজন কত। তাহলে 12টি বাক্সের ওজন, 12টি বাক্স সমান 144 কিগ্রা। 1 বাক্স সমান 144কে 12 দিয়ে ভাগ করেছি। এখানে 144টা ধরে পেলাম না, যেহেতু বলা ছিল 1 কুইন্টল 44 কিগ্রা, তাই আমরা কিগ্রাতে লিখেছি 144 কিগ্রা। তো এইভাবে আমরা পেলাম 1 বাক্স চায়ের ওজন 12 কিগ্রা। তো এই হলো আমাদের এই পর্বের শেষ তথা 5 দাগের অঙ্কের সমাধান। তো এইরকমই আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলি রয়েছে এই কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা 31-এর দাগে ঐকিক নিয়মের অঙ্কগুলি, সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলির ভাগ আজ আমরা শুরু করব। তো 6 দাগের অঙ্কে কি বলা আছে? 6 দাগের অঙ্কে বলা রয়েছে 1 মিটার কাপড়ের মূল্য 2 টাকা 50 পয়সা হইলে 6 টাকা 25 পয়সা দিয়া কত মিটার কাপড় পাওয়া যায়? এটা আমাদের ঐকিক নিয়মের সমাধান করতে হবে। তো আমরা প্রথমে কি করব? 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কে বলা আছে 1 মিটার কাপড়ের মূল্য 2 টাকা 50 পয়সা হইলে 6 টাকা 50 পয়সা দিয়া কত মিটার কাপড় পাওয়া যায়? তাহলে এখানে লিখব আমরা মূল্য আর এখানে লিখছি আমরা পরিমাণ। পরিমাণ আছে মিটারে আর মূল্য আছে আমরা টাকায়। এখন পরিমাণের ক্ষেত্রে বলা ছিল যে 1 মিটার কাপড়ের মূল্য হলো 2 টাকা 50 পয়সা, মানে 2.50 টাকা। পরিমাণটা কত? না 1 মিটার, মিটারে ধরে 1। এখন 6 টাকা 25 পয়সা মানে 6.25 পয়সায় কত মিটার কাপড় পাওয়া যাবে? দেখো আমাদের অঙ্কটি করতে সুবিধার জন্য আমরা এরূপে আমরা কি করলাম না স্কেচ করে নিলাম, যেখানে আমরা মূল্য রেখেছি আর পরিমাণ রেখেছি। এখন মূল্যের ঘরে যেহেতু আমাকে পরিমাণটা বার করতে হবে, তাই পরিমাণটাকে আমি ডান দিকে রেখেছি। বাঁ দিকে আমাদের ডান দিকে রাখলাম পরিমাণটাকে, আর মূল্যটাকে আমরা যেহেতু দেওয়া আছে যেটা চাই সেটা আমরা রেখেছি কোন দিকে না, সেটাকে আমরা সবসময় রেখেছি ডান দিকে। তাহলে বাঁ দিকে রয়েছে আমাদের মূল্যটা। এখন আমরা ঐকিক নিয়মে সমাধান করব। কি লিখবো? লিখবো যে 2.50 টাকাতে পাওয়া যায় বা পায় 1 মিটার কাপড়। 1 মিটার কাপড়। তাহলে 1 টাকাতে পাওয়া 1 টাকাতে পাই কিভাবে? না 1 টাকাতে কম পাবো, অর্থাৎ এক্ষেত্রে এই 1/2.50 মিটার কাপড়। এখন আমাদের বার করতে হবে 6.25 টাকা, মানে 6 টাকা 25 পয়সা, অর্থাৎ 6.25 টাকাতে পাই সমান সমান 1 গুণ 6.25/2.50। এখন দশমিকের পরে এখানে দুটো সংখ্যা আছে, এখানেও দুটো সংখ্যা আছে, তাহলে প্রথমে আমরা দশমিকগুলো তুলে নেব। এখন আমরা 25 দিয়ে পাচ্ছি, 25 1 25 অর্থাৎ 10, 25 দিয়ে কাটলে 25 25 সব 25, তাহলে হলো 25 1 25/10।
সমান সমান একটা শূন্য আছে তাই সেভাবে একটা পরে দশমিক অর্থাৎ 2.5 2.5 এককটা কি না মিটার 2.5 মিটার। এবার লিখব কি অতএব কি বলা হয়েছিল না বলা হয়েছিল 6 টাকা 25 পয়সা দিয়ে কত মিটার কাপড় পাওয়া যায়। অতএব 6 টাকা 25 পয়সা দিয়ে 2.5 মিটার কাপড় পাওয়া যায়। তো এই হলো আমাদের আজকের পর্বের প্রথম অঙ্ক, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের অঙ্কটি করার ক্ষেত্রে দুটি বিষয়কে লক্ষ্য রাখতে হচ্ছে। এক, আমরা যাকে চাইছি তাকে সবসময় কোন দিকে রাখবো না ডান দিকে রাখবো। এক্ষেত্রে আমরা যেহেতু এখানে পরিমাণকে চাইছি তাই পরিমাণকে আমরা ডান দিকে রেখেছি। এখন এখান থেকে আমরা এই উত্তরটা পেয়ে গেলাম। প্রথমে কাজ হলো আমাদের একের পরিমাণ রাখবো, অর্থাৎ 1 টাকায় কত পাওয়া যাবে, 1 টাকায় যত পাওয়া যাবে 6.25 টাকাতে তত গুণ পাওয়া যাবে, তাই তাতে আমরা গুণ দিয়েছি। তো এইভাবে সমাধান করতে গিয়ে আমরা পেলাম 2.5 মিটার। তো এইগুলো আমাদের আজকের পর্বের প্রথম অঙ্ক। এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে। তার আগে আবারও সকলকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আরো অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের সাথে দাঁড়িয়ে। তো দেখো এবার সাথে দাঁড়িয়ে অঙ্ক। সাথে দাঁড়িয়ে অঙ্কে কি বলা আছে, এখানে বলা আছে প্রত্যেক পৃষ্ঠায় 25 খানি কাগজ আছে। 675 খানি কাগজের প্রয়োজন হইলে মোট কত পৃষ্ঠা কাগজ কিনতে হবে। তাহলে 25 খানি কাগজ আছে কোথায় না এক পৃষ্ঠায়, প্রত্যেক পৃষ্ঠায় 25 খানি কাগজ। তাহলে 675 খানি কাগজের প্রয়োজন হলে মোট কত পৃষ্ঠা কাগজ কিনতে হবে। এক্ষেত্রে আমরা লিখব কাগজের পরিমাণ, কাগজের পরিমাণ বাঁ দিকে রাখলাম আর ডান দিকে রাখছি কি না আমাদের পৃষ্ঠা। এখন কাগজের পরিমাণ কত না 25টা, 25টা কাগজ সমান হলো এক পৃষ্ঠা। তাহলে কত আছে না 675 খালি পৃষ্ঠা সমান সমান 675 টা কাগজ সমান সমান কত পৃষ্ঠা, এটা আমাদের রাখতে হবে। অর্থাৎ যদি আমরা সম্পর্ক করি যেহেতু কাগজের পরিমাণ বেড়েছে তাই পৃষ্ঠাটাও বাড়বে, অর্থাৎ এটা একটা সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব এইভাবে, অতএব 25 খানি কাগজ সমান সমান এক পৃষ্ঠা। এক খানি কাগজ সমান সমান 1/25 পৃষ্ঠা। এখন 675 খানি কাগজ সমান সমান 1 গুণ 675/25। অর্থাৎ আমরা এই এক খানি কাগজে কত পৃষ্ঠা হয় সেটা বার করলাম, যা পেলাম তাকে 675 দিয়ে গুণ করেছি। এখন 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে 25 2 50 থাকে 17, তার দিকে 5 বছর 175, 25 7 হলো 175 সমান সমান 27 পৃষ্ঠা। এখন প্রশ্নে বলা হয়েছে না 675 খানি কাগজের প্রয়োজন হলে মোট কত পৃষ্ঠা কাগজ কিনতে হবে। অতএব 675 খানি কাগজের জন্য 27 পৃষ্ঠা কাগজ কিনতে হবে, কিনতে হবে। তো এই হলো আমাদের দ্বিতীয় অঙ্কের সমাধান, অর্থাৎ সাথে দাঁড়িয়ে সমাধান। তাহলে আমরা কি বলেছি না যেহেতু আমাদের বার করতে হবে কত পৃষ্ঠা, তাই পৃষ্ঠাকে আমরা ডান দিকে রেখেছি, বাঁ দিকে রেখেছি 25 খানি কাগজ সমান সমান 1 পৃষ্ঠা। তাহলে এক খানি কাগজ সমান কত না 1/25 আর 625 খানি বা টা, আমরা বর্তমানে টা হিসাবে বলি তখন খানি, অর্থাৎ এক একটা পাতাকে। তাহলে 25 খানি কাগজ সমান 1 পৃষ্ঠা, এক খানি কাগজ সমান 1/25 পৃষ্ঠা আর 675 খানি কাগজ সমান সমান আমরা 27 পৃষ্ঠা। অর্থাৎ এই 675 খানি কাগজের জন্য আমাদের 27 পৃষ্ঠা কাগজ কিনতে হবে। তো এটি হলো আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্ক। এবার আমরা চলে যাব তৃতীয় তথা 8 দাগের অঙ্কে। আমরা 8 দাগের অঙ্কের সমাধান করব। 8 দাগের অঙ্কের সমাধান করব কি বলা আছে এখানে বলা আছে এক ব্যক্তি প্রত্যেক 5 দিনের মধ্যে একদিন থিয়েটার দেখে, 2 বছরে সে মোট কতবার থিয়েটার দেখবে। তাহলে 5 দিনের জন্য প্রত্যেক 5 দিনের জন্য সে একদিন থিয়েটারে যায়। তাহলে 2 বছর সমান সমান কত দিন সেটা বলে বার করব। 2 বছর সমান সমান 1 বছর সমান সমান 365। তাহলে 2 বছর সমান সমান 365 গুণ 2 সমান সমান 2 5 10, 2 6 12 কে 13, 2 3 6 কে 7, অর্থাৎ 730 দিন। এখন আমরা লিখব কি না একটা দিন সংখ্যা আর একটা হচ্ছে থিয়েটার যাওয়া, দিন সংখ্যা আর থিয়েটার যাওয়া। যেহেতু বলা আছে যে প্রতি 5 দিনে একদিন যায়, তাহলে 730 দিনে ওই ব্যক্তি কতবার থিয়েটার যায়। তাহলে এখানে দিন সংখ্যাটা বাড়ছে, তার মানে থিয়েটার যাওয়াটাও তার বাড়বে। তাহলে এটা একটা সরল সম্পর্ক আছে। আমরা কিভাবে লিখব, আমরা লিখব যে 5 দিনে থিয়েটার দেখতে যায়, 5 দিনের মধ্যে থিয়েটারে
একদিন বা একবার। এখন একদিনের মধ্যে থিয়েটারে যায় তাতে যাওয়ার সংখ্যাটা কিভাবে কমে যাবে, অর্থাৎ 1/কত 5 দিন। এবার 730 দিনের মধ্যে থিয়েটারে যায় সমান সমান 1/5 গুণ 730। এভাবে আমরা আর করে লিখতে পারি, কারণ এটা হচ্ছে একদিনে মানে সে কতবার থিয়েটারে যাচ্ছে সেটা, আর 730 দিনে সে কতবার থামে যাবে তখন 730 দিয়ে গুণ। এখন পাইকে কাটবো আমরা, পাইকে কাটলে 5 × 5 6 7 2 23, 5 4 হবে 20, 3 30, 8 6 30 সমান সমান লিখবো আমরা 146 বা বাদ। অর্থাৎ এতদিন। তার মানে ওই ব্যক্তি 2 বছরে 146 বার থিয়েটারে যায়। তাহলে কি 2 বছরে সে মোট কতবার থিয়েটারে দেখি? অতএব ওই ব্যক্তি 2 বছরে মোট 146 বার থিয়েটারে যাবে। থিয়েটারে যাবে। তো এই হলো আমাদের এই পর্বের তৃতীয় অর্থাৎ 8 দাগের অঙ্কের সমাধান। এক্ষেত্রে আমরা যাকে বার করতে হবে তাকে আমরা করেছি না ডান দিকে রেখেছি। তো সেই ডান দিকে সমাধান করেছি, অর্থাৎ এখানেও যে আমরা স্টেজ করে নিয়েছি সেখানেও ডান দিকে রেখেছি, আর যখন আমরা উইকিং এ করছি সেখানেও তাকে ডান দিকে রাখছি। তো এইভাবে আমরা আমাদের এই অঙ্কের সমাধান করলাম। এক্ষেত্রে একটা বিশেষ দিক হলো যে 2 বছর সমান সমান কত দিন এটা আমাদের আগেই বার করে ফেলেছে। তো এরকমই আরো গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক রয়েছে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের 9 দাগের অঙ্ক। এবার আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, অর্থাৎ 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্ক 138 পাতা। কি বলা আছে এখানে? এখানে বলা আছে এক ব্যক্তি মাসে 55 টাকা খরচ করিলে কত মাসে তাহার মোট 1540 টাকা খরচ হবে। তাহলে ব্যক্তিটি মাসে খরচ করছে 55 টাকা। এখন খরচের পরিমাণটা মোট খরচের পরিমাণ দেওয়া আছে, তাহলে সেটি কত মাসে দেবে, অর্থাৎ মাস আর করতে হবে। তাহলে সেই মাসকে আমরা কি করব না ডান দিকে রাখবো। তাহলে এখানে দেখব খরচ টাকা দেওয়া আছে, পরিমাণ খরচের পরিমাণ টাকাতে আছে, আর সময় অর্থাৎ এখানে মাস। তো দেখা যাচ্ছে 55 টাকা খরচ হয় এক মাসের জন্য। ওই ব্যক্তির এক মাসের জন্য খরচ 55 টাকা। এখন 1540 টাকা তার মোট খরচ, তাহলে সেটা কত মাসে এটা আমাদের রাখতে হবে। যেহেতু খরচের পরিমাণ বেড়েছে তাহলে মনে রাখতে হবে মাসের পরিমাণটা অর্থাৎ সময়টাও বাড়বে। তাহলে এটা সরল হতো। এখন লিখবো অতএব 55 টাকা খরচ হয় সমান সমান এক মাসের জন্য, এক মাসের জন্য। তাহলে 1 টাকা খরচ হয়, 1 টাকা খরচ হবে কত সময়ের জন্য? তাহলে 1/কত না 55, 1/55 মাসের জন্য। এখন এই 1540 টাকা খরচ হতে বা কত মাস প্রয়োজনটা কত মাস লাগবে? তাহলে 1540 টাকা খরচ হয় সমান সমান 1/55 গুণ 1540। এখন পাইকে কাটছি 5 11 55, পাইকে কাটলে 5 3 15, 4 আছে যায় না, 0 হলো, 5 8 40 অর্থাৎ 308, এখানে আছে 11। এখন দেখবো আমরা 11 দিয়ে কাটছি কিনা। 11 2 হলো 22, 8 টাকা 88 কাটছি। তাহলে 11 2 22 থাকে 8, 8 11 88 সমান সমান 88 28 সমান সমান 28 মাস। বা যেহেতু 12 মাসে 1 বছর, তাহলে 5 থেকে 24 অর্থাৎ 2 বছর 4 মাস। তাহলে 2 বছর 4 মাস সময় লাগবে এই 1540 টাকাটা খরচ হবে। তাহলে কি চাওয়া হয়েছিল যে কত মাসে তারা মোট 1540 টাকা খরচ হবে। অতএব 28 মাসে 2 বছর 4 মাসে 1540 টাকা খরচ হবে। তো এইগুলো আমাদের এই পর্বের চতুর্থ অঙ্কের সমাধান। এক্ষেত্রেও আমরা আগের অঙ্কগুলির মতোই একই রকম ভাবে এই 1 টাকা খরচটা হচ্ছে কত মাসে সেটা প্রথমে বার করে নিয়েছি, যা পেয়েছি তাকে আমরা এই 1540 টাকা খরচ হবে কত মাসের জন্য বার করার জন্য আমরা ততকে গুণ করছি, অর্থাৎ 1540 দিয়ে। এবং সেক্ষেত্রে পেয়েছি 28 মাস। আমরা যদি জানি যে 12 মাস সমান 1 বছর, তাই 28 মাস সমান 2 বছর 4 মাস, অর্থাৎ এই 28 মাস বা 2 বছর 4 মাসে 1540 টাকা এটাকে খরচ হবে। তো এইগুলো আমাদের এই পর্বের চতুর্থ তথা 9 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের শেষ অঙ্কে। তাই বলবো সম্পূর্ণ ভিডিও দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আরো অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর তার সঙ্গে যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখছো তাদের কাছে আমাদের বিশেষ আবেদন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে। এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের শেষ তথা 10 দাগের অঙ্কে। 10 দাগের অঙ্কে কি বলা রয়েছে? এখানে বলা রয়েছে 12 বস্তা আলু ওজন 2 কুইন্টাল 52 কিগ্রা হইলে ওইরূপ 15 বস্তা আলু ওজন কত? তাহলে আগে অঙ্কের মতোই এই অঙ্কটিও অত্যন্ত সহজ সরল ভঙ্গিমায় আমরা সমাধান করব। এখানে কি বলা রয়েছে না বস্তা সংখ্যা আর পরিমাণ, অর্থাৎ এখানে ওজন দেওয়া আছে। বলেছে কত? এখানে বলেছে 12 বস্তা। 12 বস্তার ওজন কত আছে? না আছে 2 কুইন্টাল 52 কিগ্রা। 2
এটাকে আমরা একত্রে লিখলে হবে 252 কিগ্রা। আমরা কেটে লিখলাম 252 কিগ্রা। তাহলে 15 বস্তা সমান সমান কত, পরিমাণটা কত হবে? তো যেহেতু বস্তার সংখ্যা বেড়েছে তাই আলু ওজনের পরিমাণটা বাড়বে, এখানে ওজন পরিমাণ। তাহলে লিখব কি, অতএব 12 বস্তা আলু সমান সমান 252 কিগ্রা, সমান সমান 252 কিগ্রা। এখন 1 বস্তা সমান সমান কত? 1 বস্তা আলু সমান সমান এই 252 বাই 12 কিগ্রা কমে যাবে, তাই একে ভাগ। এখন এই জায়গাটা কেটে নিই, ভাগ করে নিই, করে দিতে পারি। করে নিলে কত হবে? 12 2 এ 24, 1 কাকে 12 1 12, অর্থাৎ সমান সমান 21 কিগ্রা। 1 বস্তা আলু সমান সমান আসলে 21 কিগ্রা। এখন এই 15 বস্তা আলু সমান কত? 15 বস্তা আলু সমান সমান তাহলে 21 গুণ 15 সমান সমান 15 কে 15 5, 15 থেকে 30 আর এটা হবে 31, 315 কিগ্রা সমান যত তত কুইন্টাল, তার মানে 3 কুইন্টাল 15 কিগ্রা, 3 কুইন্টাল 15 কিগ্রা। কি চাওয়া হয়েছিল যে 15 বস্তা আলু ওজন কত? তাহলে 15 বস্তা আলু ওজন হবে 3 কুইন্টাল 15 কিগ্রা। কি করলাম আমরা এক্ষেত্রে বস্তা সংখ্যা এবং ওজন পরিমাণ দুটো শেষ করে নিয়েছি। এবার 12 বস্তা সমান সমান বলতে আছে যে 2 কুইন্টাল 52 কিগ্রা। আমরা এটাকে একটাই করতে আমরা কিগ্রাতে লিখে নিলাম। আমরা যেহেতু জানি যে 1 কুইন্টাল সমান সমান 100 কিগ্রা, 100 কিগ্রা, তাই 2 কুইন্টাল 52 কিগ্রা সমান সমান 252 কিগ্রা। এখন এখান থেকে আমরা সমাধান করছি যখন, তখন 15 বস্তা আমাদের পরিমাণ চাওয়া হয়েছে যে ওজনটা কত। তো সেক্ষেত্রে আমরা লিখছি 12 বস্তা আলু সমান সমান 252 কিগ্রা, তাহলে 1 বস্তা আলু সমান কত? অর্থাৎ এই 252 কে আমরা 12 দিয়ে ভাগ করেছি, তেইশ কত না 21 কিগ্রা। অর্থাৎ একটা বস্তাতে আলু হচ্ছে আমাদের 21 কিগ্রা। এখন মোট 15 বস্তা আছে, তাহলে 15 বস্তা আলু সমান সমান হলো কত? 315 কিগ্রা সমান 3 কুইন্টাল 15 কিগ্রা। এইগুলো আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 5টি অঙ্কের সমাধান। ঐকিক নিয়মের অঙ্ক এখানে বলা রয়েছে 11 দাগের অঙ্কে। তোমরা আবার এখানে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো লেখা আছে, এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং সেই সঙ্গে আমরা বই থেকে পড়ে দিচ্ছি, যাতে করে আমার ক্ষেত্রে আমি এই অংশটা দেখতে পাচ্ছি না, তো তোমরা এখন দেখতে পাচ্ছ। তো দেখো 11 দাগের প্রশ্নে বলা আছে 59 টাকা 50 পয়সা দিয়া 7 খানি পুরীর টিকিট পাওয়া যায়, ওইরূপ 16 খানি টিকিটের মূল্য কত? তাহলে টিকিট সংখ্যা আর তার পরিমাণ, 11 দাগের অঙ্ক, টিকিট সংখ্যা আর তার দাম বা পরিমাণ, দাম টাকাতে। এখন বলা আছে কি, বলা আছে 59 টাকা 50 পয়সা দিয়ে 7 খানি পুরীর টিকিট পাওয়া যায় আর 16 খানি টিকিটের দাম, অর্থাৎ আমরা দামটা বার করতে হবে, তাই জন্য আমরা একে ডান দিকে রেখেছি। তাহলে এই 7টা টিকিটের দাম দেওয়া আছে 59.50 টাকা। যেহেতু 59 টাকা 50 পয়সা আছে, তাই আমরা লিখলাম 59.50। এখন আমাদের চাওয়া হয়েছে 16টি টিকিটের মূল্য, অর্থাৎ 16 খানি টিকিটের মূল্য কত হবে, এটি আমাদের বার করতে হবে। তাহলে কি করবো না, এখানে আমরা লিখছি তাহলে 16টি টিকিটের মূল্য কত। তাহলে প্রথমে লিখবো এইভাবে যে 7 খানি পুরীর টিকিটের মূল্য, সমান সমান 59.50 টাকা। তাহলে একখানি পুরীর টিকিটের মূল্য বা দাম কত হবে? তখন আমরা এই 59.50কে এই 7 দিয়ে ভাগ দেব, অর্থাৎ 59.50/7। এখন আমরা একে কাটাকুটি করে দিতে পারি, আবার না করে রেখেও দিতে পারি। এবার আমরা এই 16 খানি টিকিটের মূল্য বার করব। তাহলে 16 খানি পুরীর টিকিটের মূল্য সমান সমান এই 59.50/7 গুণ 16। এখন এই 7 দিয়ে যদি কাটি আমরা, তাহলে পেতাম কত? 7 দিয়ে কাটলে 7 7 49, 7 7 49, 7 8 56, 7 8 56 থাকে 3, দশমিক আছে, দশমিক বসিয়ে দেবো, 7 5 35, অর্থাৎ 8.50। এখন 16 দিয়ে গুণ করলে পাবো কত? 16 0 0, 16 দিয়ে গুণ করলে হয় 16 5 80, 80 0 হাতে হলো 8। এবার 8 16, 5 হলো 80, 6 16 96, 7 16 112, 8 16 128, 128 আর 8 136। এখন দুটোর পর দশমিক, তাই দুটোর পরে দশমিক দিলে এখানে শূন্যগুলো আর থাকবে না, অর্থাৎ এখানে 0 0, এখানে দশমিকটা পড়ে যাচ্ছে। তাহলে বেড়েছে কত? 136 টাকা। তার মানে কি হলো না, এই 16 খানি পুরীর টিকিটের মূল্য হবে 136 টাকা। তাহলে লিখবো অতএব 16 খানি পুরীর টিকিটের মূল্য সমান সমান 136 টাকা। তো এই হলো আমাদের এই পর্বের প্রথম অঙ্ক, অর্থাৎ এটি আমাদের তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বের এটি আমাদের প্রথম অঙ্ক, অর্থাৎ 11 দাগের অঙ্ক। তাহলে প্রথমে আমরা কি করেছি না, 7টা টিকিটের মূল্য দেওয়া ছিল, 16টার মূল্য বার করতে হবে, তাই এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন রেখেছি। এখন 7 খানি পুরীর টিকিটের মূল্য দেওয়া ছিল যেটা, সেটা প্রথমে আমরা কি করলাম, ডান দিকে রাখলাম।
একটা টিকিটের মূল্য কত সেটা আমরা ভাগ করবো এই 7টা টিকিটের মূল্য দিয়ে, অর্থাৎ 7টা মূল্য ছিল কত 59.50, তাকে 7 দিয়ে ভাগ করলে একটা মূল্য পেয়ে যাবো। এখন যেটা পাবো যদি আমরা ভাগ করে নিতাম, এখানে আমরা শুধুমাত্র প্রসেসে রেখেছি, সম্পূর্ণ করিনি ভাগটা, শুধু ভাগ আকারে রেখে দিয়েছি। এখন 16খানি 20 টিকিটের মূল্য, সেক্ষেত্রে আমরা কি করলাম না 7 দিয়ে কাটাকুটি করে অর্থাৎ ভাগ করে নিলাম, পেলাম 8.50, তাকে 16 দিয়ে গুণ করে দিয়েছি, পেয়েছি 136 টাকা। তাহলে 16খানি 20 টিকিটের মূল্য হতো 136 টাকা। এই হলো আমাদের এই পর্বের প্রথম গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাবো পর্যায়ক্রমিকভাবে বাকি অঙ্কগুলির সমাধানের দিকে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং যেখানেই তোমাদের কোনো অসুবিধা হবে সেখানেই তোমরা থেমে গিয়ে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে অভাব অভিযোগ তোমাদের লিপিবদ্ধ করবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 12 তথা এই পর্বের দ্বিতীয় অঙ্কে। তো দেখো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্কে, অর্থাৎ 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্কেতে বলা আছে 120 টাকা 15 কুইন্টাল মালের মাসুল হলে 21 কুইন্টাল মালের মাসুল কত? তাহলে পরিমাণ এবং মাসুল কত সেটা বার করতে হবে। মাসুলের পরিমাণ বার করতে হবে। এখানে আমরা লিখব কি আছে তাহলে পরিমাণ কুইন্টল আর মাসুল এটা হচ্ছে টাকাতে, মাসুল আছে টাকাতে আর পরিমাণ আছে কুইন্টালে। তাহলে বলা আছে 15 কুইন্টালের জন্য মাসুল দিতে হয় কত? 120 টাকা। এখন 21 কুইন্টালের জন্য কত মাসুল দিতে হবে? এটা একটা সরল অঙ্ক, অর্থাৎ সরল সম্পর্ক। যেহেতু পরিমাণ বেড়েছে তাই মাসুল দেওয়ার পরিমাণও বাড়বে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব এইভাবে 15 কুইন্টাল এর জন্য মাসুল দিতে হয় সমান 120 টাকা। তাহলে 1 কুইন্টালের জন্য মাসুল দিতে হবে কত না 120/15। এখন আমরা 15 দিয়ে কাটাকুটি করতে পারি, 7 15 105, 8 15 120, অর্থাৎ 8 টাকা। তার মানে প্রত্যেক কুইন্টালের জন্য আমাদের মাসুল দিতে হবে 8 টাকা করে, মানে গচ্চা দেখা হবে। এখন এই 21 কুইন্টালের জন্য কত গচ্চা বা আমাদের মাসুল দিতে হবে? তাহলে 21 কুইন্টালের জন্য মাসুল দিতে হয় সমান 1 কুইন্টালের জন্য 8 টাকা, তাহলে 21 কুইন্টালের জন্য তার 21 গুণ সমান 8 একে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 168 টাকা। তাহলে কি পেলাম না 21 কুইন্টল এর জন্য 168 টাকা মাসুল দিতে হয়। তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্ক। এক্ষেত্রেও আমরা আগের অঙ্কগুলির মতোই এখানে কি করেছি না যেহেতু এখানেও মাসুল বার করতে হবে, মাসুলের পরিমাণ, তো সেক্ষেত্রে আমরা কি করেছি না মাসুলকে আমরা ডান দিকে রেখেছি। তাই বইয়েতে যেভাবে ছিল আমরা কিন্তু নিজেদেরকে প্রথমে সাজিয়ে নেব, তারপরে আমরা সমাধানে যাব। তাই লিখলাম 15 কুইন্টালের জন্য মাসুল দিতে হয় 120 টাকা, 1 কুইন্টালের জন্য মাসুল দিতে হয় সমান 120কে 15 দিয়ে ভাগ দিয়েছি, 8 টাকা পেয়েছি। তাহলে 21 কুইন্টালের জন্য মাসুল দিতে হয়েছে কত না 8 গুণ 21 সমান 168 টাকা। তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো চলো এবার আমরা চলে যাবো পরবর্তী অঙ্কগুলির দিকে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগবে এবং তোমরা নিজেরাও একবার অনুসরণ করলে সহজেই করতে পারবে। তো এবার চলে যাবো আমরা 13 দাগের অঙ্কে। 13 দাগের অঙ্কে কি বলা রয়েছে না এখানে বলা আছে 10 টাকা 60 পয়সা খরচ করিয়া 25 জনকে খাওয়ানো গেলে 42 টাকা 40 পয়সা দিয়া কতজনকে খাওয়ানো যাইবে, অর্থাৎ খাওয়ানো যাবে। তাহলে খরচ এবং জন দুটো এই স্টেজে আমরা দুটো জিনিস পাচ্ছি। একটা হচ্ছে কি খরচ টাকাতে, এটার এককটা হলো টাকাতে, আর এক বলেছিল যে 25 জনকে খাওয়ানো গেলে অর্থাৎ জনসংখ্যা, এখানে লিখবো জনসংখ্যা কত। তাহলে খরচ করছে যখন খরচ করছে 10 টাকা 60 পয়সা মানে 10.60 টাকা খরচ করছে, তখন 25 জনকে খাওয়াচ্ছে। তাহলে 25 জনকে খাওয়াতে খরচ হচ্ছে 10 টাকা 60 পয়সা। এখন খরচ করছে 42 টাকা 40 পয়সা, তাহলে কতজনকে খাওয়াবে? 42 টাকা 40 পয়সা মানে 42.40, এই টাকা খরচ করে সে কতজনকে খাওয়াবে? এখানে প্রশ্নবোচক চিহ্ন এটা। অর্থাৎ আমাদের এইভাবে আমরা সমাধান করবো যে 10.60 টাকা দিয়ে খাওয়ান 25 জনকে, তাহলে 1 টাকা দিয়ে খাওয়ান সংখ্যাটা কমে যাবে। তাহলে সেক্ষেত্রে কি করবো না সেক্ষেত্রে 25/10.60 জনকে। এখন এই 42.40 টাকা দিয়ে, তাহলে 42.40 টাকা দিয়ে খাওয়াবেন কতজনকে না 25 গুণ 42.40/10.60। এখন দশমিকের পরে এখানে আছে দুটো সংখ্যা, এখানেও আছে দুটো সংখ্যা, তাই আমরা কি করবো দশমিকগুলো তুলে নেব। তাহলে এখানে আছে 4240, নিচে রয়েছে 1060। এখন এই শূন্য কেটে দিলাম। এবার কাটাকুটি করবো আমরা, কতবার যাবে এবার আমরা 4 4 8 2 10, 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে 2 5 10, 2 3 হবে 6। এবার একেও 2 দিয়ে কাটছি, কাটলে কত হবে 2 2 4, 2 1 2, 2 2 4, অর্থাৎ 212, এখানে আছে 53। এবার 4 3 12, 4 5 20 21 কাটছে, অর্থাৎ 53 4 হবে 53 4 212। এখন 4 25 হবে কত না 100, তার মানে 100 জন। তার মানে 100 জনকে ওই ব্যক্তি এই 42 টাকা 40 পয়সা দিয়ে খাওয়াতে পারবে। তাহলে কি বলেছিল যে 42 টাকা 40 পয়সা দিয়ে কতজনকে খাওয়ানো যাবে? তাহলে অতএব
42 টাকা 40 পয়সা দিয়ে 100 জনকে খাওয়ান যাইবে। তো এই হলো আমাদের এই পর্বের তৃতীয় তথা 13 দাগের অঙ্কের সমাধান। এমনই আরও গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক রয়েছে, সেই দুটি অঙ্কেও তোমাদের সমাধান করে দেবো, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর সেই সঙ্গে অবশ্যই তোমাদের মতামত জানাও কেমন লাগছে, আর তার সাথে সাথে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই 14 দাগের অঙ্কে। 14 দাগের অঙ্কে কি বলা আছে? 14 দাগের অঙ্কে বলা রয়েছে 65টি মেসের মূল্য 656 টাকা 50 পয়সা হইলে 30টির মূল্য কত? তাহলে মেস সংখ্যা আর তার দাম বা মূল্য, এখানে লিখবো মেস সংখ্যা আর এখানে লিখব মূল্য অর্থাৎ টাকা। এখন মেস সংখ্যা আছে কত না, বলা আছে 65টি মেসের মূল্য সমান সমান 656.50 টাকা। যেহেতু 656 টাকা এবং 50 পয়সা উল্লেখ ছিল, আমরা দশমিকে নিয়ে চলে এসেছি, তাহলে 656.50 টাকা। এখন বলা হচ্ছে 30টির মূল্য কত? তাহলে 30টির মূল্য এখানে জিজ্ঞাসা ছিল মূল্যের ঘরে কি লিখব অতএব 65টি মেসের মূল্য সমান সমান 656.50 টাকা। তাহলে একটি মেসের মূল্য সমান সমান কি হবে? যেহেতু এখানে মেসের মূল্য কমেছে, মেসের সংখ্যা কমেছে, মূল্য কমবে, তাই এখানে একটি মেসের মূল্য কত না কম হবে। যেখানে 65টির মূল্য 656.50, সেখানে একটি মূল্য হবে 656.50 বাই কত না 65 টাকা। এখন আমাদের চাই 30টি মেসের মূল্য, তাই 30টি মেসের মূল্য সমান সমান 656.50 গুণ 30 বাই 65। এখন এবার কাটাকুটি করবো আমরা। কী করছি? পাই দিয়ে কাটছি, 5 13 65, পাই দিয়ে কাটলে 5 6 30। এখন 13 দিয়ে যেটা কাটি কত পাবো? 13 দিয়ে কাটলে 5 13 65, 6 আছে যায় না, দশমিক খেয়ে যাবে। তাহলে 65 আবার 13 5 65 0, অর্থাৎ 5.50, একে 6 দিয়ে গুণ করবো, কত হবে? 6 0 0, 6 5 30 0, 6 5 30 আর 3 হবে 33। কটার পর দশমিক, দুটোর পর দশমিক, সমান সমান লিখবো আমরা এখানে এই দশমিকটা দেব। এখানে 13 5 65, 5 6 30, 13 দিয়ে কেটেছিলাম, 13 5 65, 5 6 যায় না, এখানে একটা শূন্য খেত, 6 যায় না, তখন আমরা শূন্য দেবো, তারপর এটা নামতো। তাহলে এখানে গুণ করলে হবে কত? 6 0 0, 6 0 0, 6 0 0, 6 5 30 0, 6 0 0 আর 3 3টা নেমে গেল। এবার 6 5 30, তাহলে দুটোর পর দশমিক হলে এখানে হবে দশমিক, অর্থাৎ 303 টাকা। 303 টাকা, কারণ দশমিকের পরে এই শূন্যগুলোর কোনো মূল্য নেই। তাহলে আমরা কি লিখবো না, এখানে বলা ছিল যে 30টি মেসের মূল্য কত হবে, তাহলে লিখবো কি? অতএব 30টি মেসের মূল্য সমান সমান 303 টাকা। এ হলো আমাদের 14 দাগের তথা এই পর্বের চতুর্থ অঙ্কের সমাধান। এক্ষেত্রে এই ভাগটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখানে ভাগ করতে গিয়ে হোঁচট খেয়েছি, কারণ ডিঙে গিয়েছিলাম। এক্ষেত্রে আমি ভাগটাকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কী রয়েছে না 656.50, একে যখন আমরা ভাগ করছি 13 দিয়ে, তাহলে 13 5 65, এক্ষেত্রে 6 নামলো, যায় না, ভাগ ফলে তখন শূন্য খেলো, দশমিক ছিল বা দশমিক বসে গেল, 5 নেমে গেল, 13 5 65, 13 5 65, আর এই শূন্য নেমেছে, এই শূন্য উঠে গেছে। এইভাবে আমরা এখানে এই কারাগুলিটা করেছি। তো এইভাবে আমরা পেলাম 303 টাকা। তাহলে আমরা 30টি মেসের মূল্য এখানে পেয়ে গেলাম। এইগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বের 4টি অঙ্ক। এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের পঞ্চম তথা এই পর্বের শেষ অঙ্কে। তো চলো এবার আমরা আমাদের এই পর্বের শেষ অঙ্কের সমাধান করবো, অর্থাৎ 15 দাগের অঙ্কের সমাধান। কি রয়েছে এখানে না, এখানে দেখো বলা রয়েছে, কি বলা আছে ওখানে? বলা আছে যদি 16টি বাক্সে 4 ডজন পুস্তক থাকে, তবে ওইরূপ 30টি বাক্সে মোট কত ডজন পুস্তক আছে? তাহলে আমাদের চাই কি? পুস্তক সংখ্যাটা চাই। পুস্তক সংখ্যাটা কিসে রয়েছে? ডজন। বাক্স সংখ্যা আর হলো পুস্তক সংখ্যা। বাক্স সংখ্যা দেওয়া আছে, বাক্স সংখ্যা দেওয়া আছে, বার করতে হবে আমাদের কি না পুস্তক সংখ্যা। পুস্তক সংখ্যা, পুস্তক সংখ্যার এককটা এখানে দেওয়া আছে কি না ডজন, এখানে দেওয়া আছে ডজন। তো বলা আছে বাক্স সংখ্যার ঘরে 16টি বাক্সে আছে 4 ডজন। 16টি বাক্সে মোট 4 ডজন। 1 ডজন সমান সমান কত? 12টি। যাই হোক, তার মানে 4 × 48টি হয়, 48টি বই আছে। আমাদের যেহেতু সংখ্যায় চাইনি, সেটা ডজনে রাখবো। এক্ষেত্রে 4 ডজন। এবার বলছে যে 30টি বাক্সে মোট কত ডজন পুস্তক আছে? তাহলে 30টি বাক্সে আমাদের পুস্তক সংখ্যা ডজনে বার করবো। এখন বাক্স সংখ্যা বেড়েছে, তাই বাক্স সংখ্যা বাড়লে পুস্তক সংখ্যাও বাড়বে, স্বাভাবিকভাবে এটা হলো সরল সম্পর্ক। এখন আমরা লিখবো এইভাবে, তো 16টি বাক্সে থাকে
পুস্তক 4 ডজন। 4 ডজন। 16টি বাক্সে থাকে পুস্তক 4 ডজন। একটি বাক্সে থাকে পুস্তক কটি? না 4/16 ডজন। 4/16 ডজন। এখন এই 30টি বাক্সে থাকে পুস্তক কত? না 4 গুণ 30/16। 4 4 16, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 আর 2 15 30 সমান সমান হলো কত? না 15/2 ডজন। এখন সমান সমান দিয়ে লিখতে পারি আমরা 7 দুগুণে 14 আর একে 15, অর্থাৎ 7 পূর্ণ 1 2 ডজন, মানে 7.5 ডজন। 7.5 ডজন মানে 7 ডজন এবং আরও 6টি। 7 12 84, 84 আর 6 হবে 90। এটাকে আমরা এত ডজন বা 90টিও লিখতে পারি। যেহেতু 1 ডজন সমান কত হয়? 12, তাহলে 7 ডজন মানে 7 12 84 আর হাফ ডজন মানে কত? 6টি। তাহলে 84 আর 6 90টি। তাহলে কি লিখতে পারি যে 30টি বাক্সে পুস্তক সংখ্যা কত? তাহলে 30টি বাক্সে মোট পুস্তক আছে 90টি বা 7.5 ডজন। তাহলে লিখব অতএব 30টি বাক্সে মোট 7.5 ডজন বা 90টি পুস্তক থাকে। এই হলো আমাদের এই পর্বের শেষ তথা 15 দাগের অঙ্কের সমাধান। এক্ষেত্রে আমরা কি করেছি? না এক্ষেত্রে আমরা করেছি বাক্স সংখ্যাকে বাঁ দিকে রেখেছি আর পুস্তক সংখ্যা ডজনে তাকে আমরা রেখেছি ডান দিকে। 16টা বাক্সে যেহেতু 4 ডজন আছে, তাই 30টির ক্ষেত্রে কী হবে? না পুস্তক সংখ্যা অবশ্যই বাড়বে, যেহেতু বাক্স সংখ্যা বেড়েছে। সরল সম্পর্কের নিয়মই হলো যে বাড়লে বাড়বে আর কমলে কমবে। তাহলে যেহেতু এখানে বাক্স সংখ্যা বেড়েছে, তাই পুস্তক সংখ্যা বাড়বে। এখন 16টি বাক্সে যদি থাকে 4 ডজন, তাহলে একটি বাক্সে থাকবে 4/16। 4/16, তাহলে 30টি বাক্সে থাকবে 4 গুণ 30/16, কাটাকুটি করে পেয়েছি আমরা 15/2 সমান 7.5 ডজন সমান সমান আবার 90টি। তাহলে 30টি বাক্সে মোট 7.5 ডজন বা 90টি পুস্তক থাকে। তো এই হলো আমাদের আজকের এই পর্বের অর্থাৎ এই তৃতীয় পর্বের 5টি অঙ্কের সমাধান। অর্থাৎ আমরা এখনো পর্যন্ত 15 পর্যন্ত অঙ্কের সমাধান করে দিয়েছি। আগামী পর্বগুলি নিয়ে আমরা বাকি যে অঙ্কগুলি রইল সেই অঙ্কগুলির সমাধান এইভাবেই তুলে ধরবো। আশা করি তোমাদের কাছে এই অঙ্কগুলি অত্যন্ত সহজ সরলভাবেই আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি কোনো জায়গায় তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটি তুলে ধরবে। আর তার সঙ্গে অবশ্যই তোমাদের মতামত জানাবে যে আমাদের এই উপস্থাপন কেমন লাগছে বা অঙ্কগুলি সমাধান কেমন লাগছে। সেই সঙ্গে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।